আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে জানিয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেনি, মন্তব্য ফখরুলের। রাজশাহীতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। যুক্তরাষ্ট্রে নগর বাউলের কনসার্ট, ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস। এবং ক্রিকেটে টেস্ট ফরম্যাটের জন্ম হয়েছিল আজ, 148 বছরে পদার্পণ। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। এবারের রোজার সময় অন্য যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন ভোক্তারা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, অন্যদিকে কিছুটা কমেছে চিনি, পেঁয়াজ ও মাছের দাম, তবে আবারও বেড়েছে লেবুর দাম। আলামিন রাব্বির ক্যামেরায় সাপ্তাহিক বাজার দর জানাচ্ছেন মোহাম্মদ আবু তাহের নয়ন। জানাচ্ছি কুরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। সাপ্তাহিক বাজার দর, সবজির বাজার এর কিছুটা দাম বাড়লেও মাছের এবং মাংসের বাজার স্বাভাবিক রয়েছে। তবে রমজানের এবারের ক্রেতা তারা জানিয়েছেন যে কোনো বছরের তুলনায় এবারের বাজার অনেকটা হাতের নাগালে। তবে বিশেষত মুদি পণ্যের ক্ষেত্রে তেলের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলুন কুরাইশ নিউজে এই সপ্তাহের বাজার দর নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন। আগে কিছুটা কম আছিল, এখন কিছুটা বাড়ছে। আগে আপনার মনে করেন করলা বেচতাম 80 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপর সিম বেচতাম 40 টাকা, এখন হয়েছে 50 টাকা। তারপর শসা বেচতাম 30 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। মরিচ বেচতাম 40 টাকা কেজি, এখন 60 টাকা কেজি বেচছি। লেবুর দাম, লাউয়ের দাম, এগুলোর দাম কি আসলে, বেগুনের দাম এগুলো কি কেমন? লেবুটার দাম একটু বেশি, লাউর দাম এত বাড়ে নাই, লাউর দাম কম আছে। লাউ আগে যেরকম দাম আছে এখন এরকম মনে করেন 50 টাকা পিস বেশি। এখন একটা লাউ কিনতে গেলে 50-60 টাকা চায়। এই যে একটা ফুলকপি কিনতে গেছি 35 টাকা চাইতেছে, বলেন। হ্যাঁ, আলু কিনছি, এই যে ছোট ছোট আলু 35 টাকা কইরা। তো কি কম কম কই থেকে কিভাবে কম বলেন? মুদির দাম, মুদির দোকানের চিনি 120 টাকা করে নিতেছে, তেল নিতেছে, খোলা তেল নিতেছে 900 টাকা, 900 টাকা না, 200 টাকা করে কেজি, বলেন। 200 টাকা করে কেজি নিতেছে, তাহলে 1 গ্রাম তেল কত হয়? 950 টাকা হয়। 950 টাকা তেল মানুষ কিভাবে চলবে? ডাল হয়েছে 150 টাকা করে, কিভাবে চলবে মানুষ বলেন? মানে রোজা অনেক কষ্ট পাচ্ছে। হয়তো কষ্ট পাচ্ছি না, বলেন। কষ্ট পাইতেছি না, আমরা আমাদের মতন মিডিয়াম সাইজের বাসে চলতে পারে, বলেন, না ই করতে পারে। তেলাপিয়া এগুলো বিক্রি করতেছি 200 টাকা, পাঙাশ মাছ 180, 70, 200 এরকম। গত সপ্তাহের তুলনায় কোনো মাছের দাম বেড়েছে এরকম? না সেম আছে। না ভাই, একদম ব্যবসা বাণী খারাপ, অচল। সাইডে ফাইডে বাজার বদল হইয়া একদম ব্যবসা বাণী অচলই আছে, বহুত দুঃখে আছে আর কি। ব্যবসা বাণী বহুত মন্দা। মাছের দাম কি বেড়েছে? না, বেড়ে না ভাই, কমই আছে ভাই। দাম তেমন একটা বেশি না, আর বেচা বিক্রিটা কম। টোটালে আপনার ওই সারাদিনে যে বেচা বিক্রি এগুলা মনে করেন হিসাবের ভিতরে না। 15, 20, 30টা মুরগি বিক্রি করা হয়, 40টা, শুক্রবার দিন 60-70টা, এই স্বাভাবিক দোকানদারি। আর বাজারও আপনার স্বাভাবিক আছে। কেজি কত করে? কোন মুরগি কত করে কেজি? দেশি মুরগি 600 টাকা কেজি, আর সোনালী মুরগি এই 280 থেকে 300 টাকা কেজি, এর ভিতরে আপ ডাউন। আর দেশি মুরগিটা 550 থেকে 600 টাকা কেজি, আপ ডাউন। গত রোজার থেকে এবার বেচা কিনেও কম, তারপরে মনে করেন দাম 50 টাকা কম আছে, থাকলে কি হইব, কিন্তু এবার বেচা কিনে ওরকম নাই। আর গরুর বাজারটা একটু চড়া, সামনে বাড়বে, এই 800 গিয়া ঠেকবো আর কি 20 রোজার পরের থেকে। আপনারা ব্যবসায়ীরা কি এবছর গরুতে খুব একটা বেশি লাভ করতে পারেননি? না, এবার কোনো কষাই কয়ে পারবো না লাভবান, সবাই ধরা। এবার গরু খাসি দুটোটাই বাজার চড়া, বহুত চড়া, আমাদেরও লস হইতাছে। 1 টাকা বাড়ছে, আপনাকে এখন 5 টাকা বাড়ছে। আমি সম্পূর্ণ দায়ী করি মিডিয়াকে, কারণ মিডিয়া উল্টাপাল্টা কাজ করে, যার জন্য আজকে আমাদের এই বাজারের সমস্যা। আপনারা ঠিক মতন যদি কাজ করেন, মিডিয়া যদি ঠিক মতন কাজ করে,
তাহলে বাজারে উল্টাপাল্টা হয় না। আপনি কি মনে করেন না সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে? সিন্ডিকেট নেই, কোনো সিন্ডিকেট নেই। এখন আলু 20 টাকা কেজি, সিন্ডিকেট করতে হইব। আলু এক মানে কাঁচা আলু কেউ খায় কম, বুঝতে পারছেন? কাঁচা পেঁয়াজ খায় কম, তাই সিন্ডিকেটের কোনো কারবার নাই। আপনি যদি স্টক করেন মাল দেবে পয়সা। সুতরাং আপনারা, আমি মনে করি আপনারা মিডিয়াওয়ালারা, আপনারা যারা যত মিডিয়াওয়ালা আছেন, মিডিয়াওয়ালারা এই কাম করেন। আগে যখন খালি বিটিভি ছিল এই ধরনের আকাম হয় নাই। শুধু তেলের দামে শুধু বেশি, আর নাহলে সব কিছু দামে কম আছে, কোনো কিছু দামে বেশি নাই। আপনি কি মনে করেন যে কোনো রমজানের তুলনায় এবার জিনিসপত্রের দাম অনেকটা কম? হ্যাঁ, অবশ্যই কম। শুরু করলে তেলটাই খাইছি, এছাড়া সব কিছুই অ্যাভেলেবেলই আছে, আর সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে, কোনো কিছুই বাড়তির ভিতরে নাই। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। এ সময় জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন গুতেরেস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি ভবন পরিদর্শন করেন। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। শনিবার দুপুর 1টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ নোমান তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ। বৈঠকে সংস্কার ও নির্বাচন বিষয়ক নানামুখী আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি, এটা অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ মহাসচিবের অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল এ সময় বলেন, মূলত এখানে সংস্কারের যে কমিশনগুলো গঠন করা হয়েছে সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। আপত্তির ব্যাপারে আসলে এই গোলটেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। মানে কি হবে আপনাদের সঙ্গে, কি আপনাদের সঙ্গে সংস্কার কমিটির লোকজনও ছিল একই সাথে বৈঠক? সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন। সেখানে যে সংস্কারের কথাগুলো হলো, আপনারা কি কোনো টাইম ফ্রেমের কথা বললেন যে এত দ্রুত? আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। আর জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো। ঢাকার খোলা জানালা হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদীর আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। প্রভাবশালী দখলদাররা বালু ভরাট করে তৈরি করছে আবাসন সিটি। এতে করে হুমকির মুখে পড়েছে নদীর প্রবাহ। আলামিন রাব্বির ক্যামেরায় জাকির হোসেনের বিশেষ রিপোর্ট। ঢাকা শহরের কোল ঘেঁষে বয়ে চলেছে বুড়িগঙ্গা নদী। নদীটির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য রয়েছে বহুকালের। তবে ধীরে ধীরে ছোট হয়ে আসছে এই নদীর পরিধি। ঢাকার পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গা শাখায় নদীর বুকে বালু দিয়ে ভরাট করে দখলের মহোৎসব অতি পুরনো বিষয়।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরেও ঢাকার খোলা জানালা হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদীর শাখা প্রশাখার দুই তীর দখলে মেতে উঠেছে চিহ্নিত প্রভাবশালী ভূমিদস্যুরা। দখলের কারণে বুড়িগঙ্গা ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ 2 যুগ ধরে রাজধানীর মোহাম্মদপুর, লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীচর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার শাখার নদীর প্রায় 24,500 কাঠা বা 350 একর দখল করে নিয়েছে ভূমিদস্যুরা, যার আনুমানিক বাজার মূল্য 500 কোটি টাকা। কুরাইশ নিউজের সরজমিন অনুসন্ধানে দেখা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বুড়িগঙ্গার অপর প্রান্তে সীমানা পিলারকে ভেদ করে ইটের ভাটাসহ ব্যাবিলন সিটি, সিলিকন সিটি, মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ, গ্রাম বাংলা হাউজিং লিমিটেড নামে নদীর জায়গা দখল করে প্লট তৈরি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই দখলদাররা ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় দখলদারিত্ব করেছে। এদের বেশিরভাগই এখন পলাতক। অন্তর্বর্তী সরকারের প্রতি বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে এর প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রাণের দাবি জনমানুষের। এখন দেখার বিষয়, জনমানুষের সেই প্রাণের দাবি পূরণ হয় কতটুকু। তবে কুরাইশ নিউজের অনুসন্ধানী টিমের চোখ থাকবে বুড়িগঙ্গার এ প্রান্তে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলার সংবাদ। রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেস ও ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে বাংলা বান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস। স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ গণমাধ্যমে জানান, ধূমকেতু বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু উদ্ধার হতে সময় লাগার কারণে ছাড়তে বিলম্ব হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত বিরতিতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিকে শুধু যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সবশেষ গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সকল বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করেছেন এবং তার অবরোধের ফলে ইসরায়েলি বাসিন্দা ও বন্দীরা অনাহারে রয়েছেন। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। জানাবো খেলার খবর। আজ 15ই মার্চ টেস্ট ক্রিকেটের জন্মদিন। 148 বছরে পা রেখেছে ক্রিকেটের এই ফরম্যাট। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট হলো টেস্ট। সাদা জার্সি পরে লাল বলের সঙ্গে লড়াই করার জন্য কোটি টাকার ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে দাঁড়াতে দেখা গেছে স্টার্ক, ম্যাক্সওয়েলদের মতো বড় বড় ক্রিকেট তারকাদের। 1877 সালে আজকের দিনে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম অফিসিয়াল টেস্ট। প্রথম সেঞ্চুরি, প্রথম উইকেট, প্রথম রান, সবকিছুর শুরুটা আজকের দিনে। প্রথম সেঞ্চুরিটা ছিল চার্লস ব্যানারম্যানের। বলা হয় তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রিমিয়াম ব্যাটসম্যান। প্রথম টেস্টে করেছিলেন 165 রান। প্রথম আউট হওয়া ব্যাটারের নাম থমসন। প্রথম উইকেট অ্যালেন হিলের। আর প্রথম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া 45 রানের ব্যবধানে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রক স্টার ব্যান্ড নগর বাউলের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন।
আগামী 14 জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। জানা গেছে আয়োজনের বিশালতায় বাংলাদেশি যে কোনো ব্যান্ড ও সঙ্গীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে, আর সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছেন এই রকস্টার। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসাহের কমতি নেই। চ্যাপ্টার 2 জেমস লাইভ ইন ডালাস এই শিরোনামে কনসার্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ভেন্যুটিকে 8টি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন 49 থেকে সর্বোচ্চ $150 পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে জানিয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেনি, মন্তব্য ফখরুলের। রাজশাহীতে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। যুক্তরাষ্ট্রে নগর বাউলের কনসার্ট, ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস। এবং ক্রিকেটে টেস্ট ফরম্যাটের জন্ম হয়েছিল আজ 148 বছরের পদার্পণ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।